তো এটা হচ্ছে 5 নম্বর অধ্যায়, প্যাটার্ন। তো এই প্যাটার্নটা কিভাবে তৈরি হয় তা আমরা একটা এক্সাম্পল তোমাদের চিত্রের মাধ্যমে দেখিয়েছি। দেখো, মানে বলা হচ্ছে যে প্রথম স্টেজে সেটা হচ্ছে একটি মাত্র বক্স আছে। দ্বিতীয় স্টেজে ওই একটি বক্সের নিচে নতুন 3টি বক্স এসছে। আবার তৃতীয় স্টেজে ওই 3টি বক্সের নিচে 5টি বক্স এসছে। আবার পরের স্টেজে ওই 5টির নিচে 7টি বক্স এসছে। তাহলে এর পরের স্টেজে 7টি বক্সের নিচে কয়টি বক্স আসবে? 9টি। 9টি। নয়। গুড। 9টি। গুড। এই যে আমরা বুঝতে পারলাম যে কিভাবে পরের স্টেপে কয়টি প্যাটার্ন থাকবে, বা মানে কয়টি বক্স থাকবে, এটাকেই বলা হচ্ছে প্যাটার্ন। তার মানে প্রথম প্রথম স্টেপে আমি অনলি একটা বক্স পাচ্ছি। সেকেন্ড স্টেপে পাচ্ছি 1 and 3। আর থার্ড স্টেপে পাচ্ছি 1, 3 and 5। ঠিক আছে। তারপরে ফোর্থ স্টেজে পাচ্ছি 1, 3, 5 and 7। এভাবে যদি আমি তার পরের স্টেপে যাই তাহলে আমি পাবো হচ্ছে 1, 3, 5, 7 and 9। 9। এইভাবে হচ্ছে প্যাটার্ন তৈরি হয়। তো প্যাটার্নের একটা এক্সাম্পল এটা দেওয়া হলো। এটা ছাড়া অন্য বিভিন্ন ভাবে প্যাটার্ন হতে পারে আর কি। ঠিক আছে। যেমন আমি আরেকটা সিম্পল প্যাটার্ন বলি। ধরো একটা ম্যাচ স্টিক, এই যে কাঠি, আবার আরেকটা ম্যাচ স্টিক, একটা ম্যাচ স্টিক, একটা ম্যাচ স্টিক। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। তাহলে এখানে তার সাথে আমরা কি করতেছি, এই যে আবার ম্যাচ স্ট্রিক মানে ম্যাচের কাঠি, এখানে আমরা আরেকটা কাঠি দিয়ে আরেকটা বক্স বাড়িয়ে নিলাম। তারপরে পরেরটাতে এরকম আছে অলরেডি, এই এটা আছে, এখানে আরো একটা বাড়লো। ঠিক আছে। তাহলে প্রথম স্টেজে ম্যাচের কাঠি কয়টা? 4টা। পরের স্টেজে ম্যাচের কাঠি কয়টা? 7টি। 7টা। তারপরের স্টেজে কয়টা? 10টি। 10টা। 10টি। মানে তিনটা তিনটা করে, তিনটা তিনটা করে বাড়ছে। তাহলে এটা কিন্তু এই প্যাটার্নটা নানাভাবে হতে পারে আর কি। ঠিক আছে। প্যাটার্নটা নানাভাবে হতে পারে। যেভাবেই হোক না কেন এটা ফাইনালি একটা ধারা তৈরি করে। এই কারণে প্যাটার্ন এবং সিকোয়েন্স বা সিরিজ একসাথে আলোচনা করা হয়। তো প্যাটার্ন থেকে মূলত ধারা তৈরি করা হয়। আর প্যাটার্ন হচ্ছে ধারা থেকে, ধারাগুলোকে বোঝার জন্য একটা সহজ উপায় হচ্ছে প্যাটার্ন। তার মানে প্যাটার্ন আসলে শুধুমাত্র শেখার জন্য, এটাকে পরবর্তীতে সলভ করতে গেলে আমাদেরকে ধারার সহযোগিতা নিতে হবে। এই জন্য আমরা পরবর্তীতে প্যাটার্ন থেকে কিভাবে ধারা তৈরি করা যায় সেটা দেখব। কিছুক্ষণ আগে আমরা দেখলাম, তারপর আরেকটা এক্সাম্পল দেখি। এই যে প্রথম ফিগারে এখানে ম্যাচের কাঠি আছে কয়টা? 3টা। পরের ফিগারে ম্যাচের কাঠি আছে কয়টা? 3, 3 এ 9টা। এই যে এখানে 3টা, এখানে 3টা এবং এখানে 3টা, 9টা। এখানে ম্যাচের কাঠি আছে কয়টা? 18টি। এই দেখো, 3, 3, 6, 3, 9, 3, 12, 3, 15 আর 3, 18। ঠিক আছে। তো এখন এইটা তোমার হচ্ছে কিভাবে আসলো? আহ, এটা ওই যে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখেছি ওইভাবে এসছে। অর্থাৎ এটা 3, আর এরপরে হচ্ছে 3, দেন প্লাস আরো 2টা 3, এভাবে এসছে। আর পরেরটাতে এসছে 3, 2টা 3 যোগফল, দেন এবার হচ্ছে 3টা 3 যোগফল, 3, 3, 3। তাহলে এবার কিন্তু আমরা বুঝতে পারছি যে এর পরের প্যাটার্নে, পরের স্টেপে কয়টা ম্যাচের কাঠি আসবে। তাহলে এখান থেকে এইটুকু কমন থাকবে, 3 প্লাস এবারে 4টা 3। 3 প্লাস 3, হ্যাঁ। তারপরে আসবে 3 প্লাস 3 প্লাস 3, দেন এর সাথে অ্যাড হবে আরো 4টা 3, 3 প্লাস 3 প্লাস 3 প্লাস 3। তো এইভাবে আমরা কিন্তু প্যাটার্ন, এটাকে প্যাটার্ন থেকে আমরা ধারায় কনভার্ট করতে পারবো। সেটা কি? তাহলে প্রথম স্টেপে 3, পরের স্টেপে আসছে 3, কমন নিলে আসছে 3। হ্যাঁ, তারপরে স্টেজে 3 কমন নিলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে আসতেছে 3 × 6। এরপরের স্টেজে 3 কয়টা 3? এক, মানে এখানে 6টা আর 3, 4টা, কয়টা? 10টা। তার মানে আমরা কিন্তু পুরাটার সাথে যদি 3 কমন নিয়ে রাখি, 3 কমন নিই, তাহলে 3 কমন নিলে প্রথমে থাকছে 1, এই 3 চলে গেলে। পরেরটায় 3 কমন নিলে থাকছে 3, তারপরটা 3 কমন নিলে থাকছে 6, তারপরটা থাকছে, সরি, 10। 10। এভাবে চলবে, মানে পুরাটা কমন আর কি।
এবার তুমি দেখো যে প্রথমে প্রথমে ওয়ানের সাথে টু ইনক্রিজ হয়েছে, তারপরে থ্রির সাথে থ্রি ইনক্রিজ হয়েছে তিন, তারপরে সিক্সের সাথে ফোর ইনক্রিজ হয়েছে। তাহলে দুই বাড়ছে, তিন বাড়ছে, চার বাড়ছে, এরপরেরটা পাঁচ বাড়বে। খুব সহজেই কিন্তু আমরা এই প্যাটার্নটাকে অন্য একটা ফরম্যাটে নিয়ে চলে আসলাম, ধারায় কনভার্ট করলাম। এভাবে আমরা তোমার হচ্ছে মানে প্যাটার্নকে ধারায় কনভার্ট করে সেখানে কতগুলা উপকরণ থাকতে পারে তা আমরা বের করতে পারি। এটা নানাভাবে প্রশ্ন হতে পারে, ঠিক আছে। এটা হলো আমাদের প্যাটার্নকে ধারায় কনভার্ট করার উপায়গুলো আমরা জানলাম। এবার আমরা চলে আসবো ধারা, বা এটাকে ইংলিশে সিকোয়েন্সে বলা যায়, সিরিজও বলা যায়। হ্যাঁ, এই যে আমরা বিভিন্ন ধরনের ম্যাচের কাঠি অথবা লাঠি অথবা যে কোনো ধরনের ফিগার বা বক্স, এগুলোকে আমরা যে সাজাচ্ছি, এই সাজানোটাকেই একটা নিয়ম অনুসারে সাজানো, এটাকে বলা হচ্ছে ধারা বা সিরিজ, ঠিক আছে। তো এই সিরিজগুলো ম্যাথমেটিক্যালি এই সিরিজগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারা, আর একটা হচ্ছে গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। তো সমান্তর ধারার ইংলিশ হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, আর গুণোত্তর ধারার ইংলিশ হচ্ছে জিওমেট্রিক সিরিজ। জিওমেট্রিক সিরিজ। গুড। সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা। তো আমরা প্রথমে আসবো সমান্তর ধারা আসলে কি। সমান্তর ধারা মানে হচ্ছে এমন ধারা যার পরপর দুটি পদের মধ্যে পার্থক্য ইকুয়াল, সমান থাকবে। হ্যাঁ, যেমন মনে করো 2, 4, 6, 8, 10 এভাবে চলতে থাকে। তাহলে এই দুইটার মধ্যে গ্যাপ দুই, পরেরটার মধ্যে গ্যাপ দুই, প্রত্যেক পরপর দুটি পদের মধ্যে ডিফারেন্স সেম থাকবে। এই ধরনের ধারাকে বলা হচ্ছে সমান্তর ধারা। এটা এখানে দুই দুই করে বাড়ছে, অন্য কিছু বাড়তে পারে। যেমন মনে করো তিন, তিনের পরে ছয়, ছয়ের পরে নয়, নয়ের পরে 12, তারপরে 15। তাহলে প্রতি পদ এখানে কত করে বেড়েছে? তিন করে বেড়েছে, দেখো তিন। তাহলে পরপর দুটি পদের মধ্যে যদি ডিফারেন্স বা পার্থক্য সেম হয়, তাহলে ওই ধরনের ধারাকে বলা হবে কি? সমান্তর 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 ধারা। ধারা। আচ্ছা, গুড। তো সমান্তর ধারা যদি আমরা দেখি, সমান্তর ধারার ঠিক শুরুর যে পদ, এটাকে আমরা বলবো প্রথম পদ। প্রথম পদ, এই প্রথম পদ সমান, এটাকে আমরা এ দিয়ে লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যে ডিফারেন্স, পরপর দুটি পদের মধ্যে ডিফারেন্স, এটাকে বলা হয় সাধারণ অন্তর, মানে ডিফারেন্স, সাধারণ ডি। অন্তর। সাধারণ অন্তরকে ডি বা ডিফারেন্স দিয়ে প্রকাশ করা হয়। তো এই ডি বের করার নিয়ম হচ্ছে যে কোনো দুইটি পদ পরপর বিয়োগ করতে হবে। ধরো A1 থেকে এ বাদ, অথবা A2 থেকে A1 বাদ, পরপর যে কোনো দুটি পদ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করতে হবে। এভাবে আমরা সাধারণ অন্তরগুলো পেয়ে যাই, ঠিক আছে। এখন যদি সাধারণ অন্তর আমরা পেয়ে যাই, তাহলে আমরা যে কোনো পদ, মনে করে যে 3, 6, 9, 12, 15, তাহলে এটাকে আমরা বলতে পারি এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তাহলে আমরা যদি বলি 12তম পদ আসলে কত হবে? 12তম, এভাবে চলতে থাকলে 12তম পদটা কিভাবে আসবে? তো আমরা এটা একটা সূত্র দিয়ে করব। একটা সূত্র হচ্ছে এনতম পদ, এনতম পদ লেখার সূত্র হলো A+n-1 × d। এই ফর্মুলা দিয়ে আমরা এনতম পদ বের করতে পারবো। তো যে সূত্রটা, যে ধারাটা আমরা এক্সাম্পল দেখলাম, এই ধারা থেকে যদি আমরা বলি এখানে, এই অনুসারে যদি আমরা বের করি যে 12তম পদ কত হবে, 12তম পদ, তাহলে 12তম পদ বের করতে গেলে এ হলো প্রথম পদ, এটা প্রথম পদ কত? 3। থ্রি। আচ্ছা, 12তম পদ মানে এর মান কত? 12 বা 12। 12। এখানে আমরা ওয়ান বসাবো, ইন্টু ডি। ডি হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স কত? বিয়োগফল কত? থ্রি। 3। তাহলে এখানে 3 বসিয়ে দেবো আর কি। দিলে আমরা 12তম পদ কত আসবে সেটা সহজেই বের করতে পারবো। 3, 12 থেকে 1 মাইনাস করলে আসবে 11 × 3, তাহলে আসছে 3 + 33 ইকুয়াল হচ্ছে 36। সিক্স। তাহলে এই ধারাটির 12তম পদ হচ্ছে 36। সহজ একটা বিষয়, এবং এগুলোই কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে বেশি বেশি আসে। ধারাটা খুব বেশি আসে, বেশি মানে মোটামুটি মাঝে মাঝে পাওয়া যায়। সো ধারা অংশটা আমরা প্র্যাকটিস করে নিব, এবং আরো কিছু টিপস, মজার টিপস শেখাবো তোমাদের, ঠিক আছে। তো এটা হলো সমান্তর ধারার কোনো মাঝখানের যে কোনো পদ বা যে কোনো পদ বের করার একটা সূত্র। এনতম পদ বলা হয়, যে কোনো পদকে বলা হয় এনতম পদ, তার মানে এন এর মান যা খুশি তাই হতে পারে আর কি, ঠিক আছে। এখন এই রিলেটেড প্র্যাকটিস আছে, আমরা তো একটি ম্যাথ কোয়েশ্চেন দেখি, তোমরা বইয়েও দেখেছো এমন কোয়েশ্চেন।
যেমন বলছে 3, 6, 9, 12 ইত্যাদি ইত্যাদি এর 10তম পদ কত। কিছুক্ষণ আমরা 12তম পদ বের করেছি, এটা 10তম পদ বলছে। তো এটা তোমরা করে নিতে পারবে, তাই না? পারবে না সবাই? Yes, Yes, sir. sir. হ্যাঁ, যেটা পারবে সেটা আমরা স্কিপ করি, মানে যেহেতু শেখানো হয়ে গেছে Yes, স্কিপ sir. করি, কারণ তোমাদের টাইম সেভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তো এখন আমরা পরবর্তী আরেকটা কোয়েশ্চেন স্যাম্পলে যাই। বলছে এই ধারাটির কততম পদ 48। এটা ধারাটা কিন্তু একটু উল্টা দিকে চলতেছে, দেখো, মানে আস্তে আস্তে ছোট হচ্ছে আর কি পদগুলো। হ্যাঁ, তাহলে এই ধারা থেকে কিভাবে আমরা 48, কততম পদ 48, এটা কিভাবে বের করব? তো আমরা ধরি যে n তম পদ হবে 48। তো n তম পদ লেখার ফর্মুলাটা কি আমরা জানি, কিছুক্ষণ আগে দেখলাম a+n−1 × d, এটাই হলো n তম পদ লেখার ফর্মুলা, তাই না? তাহলে n তম পদ যদি এই ফর্মুলা হয়, এ হলো প্রথম পদ কত এখানে? 100. 100. তাহলে 100 বসিয়ে দিলাম। আচ্ছা, এনটা থাকবে কেন? কারণ এন এর মান আমরা বের করতে চাচ্ছি, n−1 এভাবে থাকবে। ডি হচ্ছে সাধারণ অন্তর, তো ডি এর মান কত পাবো? -4. গুড। -4. হ্যাঁ, দ্বিতীয়টা থেকে প্রথমটা মাইনাস করতে হবে, তৃতীয়টা থেকে তৃতীয়টা মাইনাস করতে হবে। তার মানে 96 - 100, এটা হবে -4। ঠিক আছে, তাহলে ডি এর মান হলো -4, আমরা বসিয়ে দিলাম, দিলে এখানে থাকছে 48। সো এখন 100 রাইট সাইডে নিয়ে চলে যাও, আর -4 দিয়ে এটার সাথে মাল্টিপ্লাই করতে পারো। বা আমরা এইভাবে লিখতে পারি, -4 এখানে থাকলো, -4টা আগে নিয়ে আসলাম, নিয়ে -1 এভাবে রাখলাম। আর এই যে 48 আছে, 100টাকে রাইট সাইডে নিয়ে আসলে -100 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো -4n−1 ইকুয়াল 48 - 100 কত হবে? আর -52. -56. -52। ঠিক আছে, বোথ সাইড থেকে মাইনাস উঠিয়ে দিলাম, তাহলে 4 × n−1 ইকুয়াল -52। বোথ সাইডকে 4 দ্বারা ডিভাইডেড করে দেব। ঠিক আছে, তাহলে লেফট সাইডে 4 চলে যাবে, থাকবে n−1। আচ্ছা, আর রাইট সাইডে 4 দিয়ে ভাগ করলে এটা থাকবে 13। ঠিক আছে, তাহলে এখন n ইকুয়াল, ওয়ানটা এপাশে আছে মাইনাস, এই ওয়ানটা রাইট সাইডে আসলে প্লাস হবে, অর্থাৎ 13 + 1, সো n ইকুয়াল কত? 14। আর হ্যাঁ, এই যে আমি ক্যালকুলেশন করার ক্ষেত্রেও দেখো এর মধ্যে মজার মজার টিপস তোমাদের কিন্তু শেখাইছি, যে কিভাবে তুমি সহজে এটাকে ক্যালকুলেশন করে নিয়ে আসবে। অনেকেই কিন্তু অনেক রকম ওয়েতে করতে পারো, প্রথমে এখানে মাইনাস দিয়ে গুণ করতে পারো, নানাভাবে এটা করা যায়, যেভাবেই যার যেভাবে সুবিধা সে সেভাবে করে এই সমীকরণ থেকে আমাদের এন এর মানটা বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এন এর মান 14। সুতরাং আমরা বলতে পারবো যে 14তম পদ হবে 48। এই কোয়েশ্চেনের অ্যান্সার 14তম। হ্যাঁ, ফায়েদ বলো। স্যার 14 তো হচ্ছে 4 এর কোনো ফ্যাক্টর না তো। না, 14 এর সাথে সমস্যা কি, তোমার কি বলতে চাচ্ছ বলো তো, ভালো বুঝতে পারলাম না তোমার কোয়েশ্চেন। আপনি কি হচ্ছে উপরের কোশ্চেনটা করছেন নাকি লাইক আলাদা? এই যে এটাই। হ্যাঁ কিন্তু হ্যাঁ, স্যার এই সবগুলোই তো হচ্ছে 4 এর ফ্যাক্টর, কিন্তু 14 তো। না, আমরা তো পদ বের করি না, আমরা কততম পদ 48 তা বের করেছি। বুঝতে পেরেছ? মানে মানে হলো, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয়, এটা চতুর্থ, এভাবে এরকম চলতে 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 14তম পদটি হবে 48। 48 তো ফোরের তোমার হচ্ছে গুণিতক হবে, তাই না? 48 কি 4-এর গুণিতক না? Yes, sir. হ্যাঁ, তো এখান থেকে 100 থেকে এরকম চারটা চারটা করে মাইনাস করতে করতে আসলে 48, 14তম বারে গিয়ে আমরা 48 পাবো, এই জন্যই 14তম পদ হবে 48। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো এই কোয়েশ্চেনটি, এটা খুবই মজার কোয়েশ্চেন, এরকম কোয়েশ্চেন কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে এসছে আর কি। হ্যাঁ, তো এইটা দিয়ে আমরা টিপস শিখবো, এটা কিন্তু আরেকবার আসার মতো কোয়েশ্চেন, চলে আসতেই পারে। হ্যাঁ, বলছে এটি একটি সমান্তর ধারা, তাহলে এ ও বি এর মান কত? খুব মজার একটা কোয়েশ্চেন। হ্যাঁ, তো এইটা নানাভাবে করা যায়। অনেকেই করবে কি, a-2 ইকুয়াল হলো
বি মাইনাস এ ইকুয়াল হলো 23 মাইনাস বি, 23 মাইনাস বি। এটা নানাভাবে সলভ করে সে এ বি এর মান বের করতে পারে। কিন্তু আমি, এটা তোমাদের বইয়ে করে দেওয়া আছে, তোমাদের এখানে আমরা যে বই দিয়েছি এখানে কিন্তু নানান পদ্ধতিতে ম্যাথগুলো করে দেওয়া আছে। একই ম্যাথ 3 পদ্ধতিতেও করা আছে। আমি সবচেয়ে মজার টেকনিক যেটা সহজে করা যায় সেটা বলবো আর কি, ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা সংখ্যা রেখা আঁকবো। ঠিক আছে, সংখ্যা রেখা মানে হলো এই যে এখানে মনে করো 2, এখানে হচ্ছে 23। তাহলে এইখানে আর এইখানে একটা সেম ডিফারেন্স বা গ্যাপ নিয়ে আমার আরো দুইটা বিন্দু আসবে আর কি, এই আর এই। তাহলে এইখানে আসবে এ, এইখানে আসবে বি। মানে মেইন ধারা যেহেতু সমান্তর ধারা, প্রত্যেকটার মাঝের গ্যাপগুলো সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে এখানে যে গ্যাপ হবে, এখানেও সেই গ্যাপ হবে, এখানেও সেই গ্যাপ হবে। গ্যাপ কয়টা এখানে? 3টা। 3টা গ্যাপ। আচ্ছা, 3 গ্যাপের টোটাল ডিফারেন্স কত? এই দুইটা ডিফারেন্স কত দেখো তো, 23 আর 2 এর মধ্যে ডিফারেন্স কত? 21। তাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখো তোমরা। আচ্ছা দেখো, তাহলে এই 23 আর 2 এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 21। 21। 21 তাহলে তিনটা গ্যাপ হলো 21। তাহলে একটা গ্যাপ কত? 7। 7 হ্যাঁ, তাহলে ডি সমান হচ্ছে 21 মাইনাস 21/3। 3 গ্যাপে যদি 21 হয়, একটা গ্যাপে হবে 7 বা 7। তাহলে অবশ্যই এখানে 7, এখানে 7, এখানে 7 গ্যাপ হতে হবে, ডিফারেন্স বা গ্যাপ হতে হবে। তাহলে 2 কত থেকে মাইনাস করলে 7 হবে? তাহলে অবশ্যই এটা কি হবে? 9 থেকে 9 হবে। আবার হচ্ছে তোমার হলো 9 কত থেকে মাইনাস করলে 7 হবে? 16। 16। 16 স্যার 11 হ্যাঁ, 16। এ দেখো মুহূর্তের মধ্যে বের হয়ে গেল। খুবই মজার ম্যাথ না এটা? অথচ এটা ইয়েস যদি স্যার। এটা যদি কেউ গাণিতিকভাবে সলভ করতে চায়, তার প্রচুর টাইম যাবে এবং তার মানে যদি একটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে তার জন্য কোয়েশ্চেনটা সলভ করা কঠিন হয়ে দাঁড়াবে। এই এই ধরনের একটি প্রশ্ন আমরা ইয়েতে পাবো আর কি, তোমাদের ম্যাথ অলিম্পিয়াডে এসছে এমন কোয়েশ্চেন পাবো। তোমরা কথা বলো না, আর মাইক্রোফোন গুলো মিউট করে রাখবা। যাদের আশেপাশে নয়েজ হয় তারা মাইক্রোফোন মিউট করে রাখবা। আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাই, সেম এক্সাম্পল। এই যে কোয়েশ্চেনটি দেখো আর কি, সেম কোয়েশ্চেন কিন্তু বলছে এটা একটি সমান্তর ধারা, বি এর মান কত? যেই পদ্ধতি তোমাদের শেখাইলাম এই পদ্ধতিতে দেখো মুহূর্তের মধ্যে করতে পারবা। কিভাবে? এই যে 17, এখানে একটা সংখ্যা রেখা তৈরি করে নাও, একটা সংখ্যা রেখা তৈরি করে নাও। তাহলে প্রথমটা হচ্ছে 17 আর লাস্টেরটা হচ্ছে 41, মাঝখানে 3টা আছে, 1 2 3, মনে করো 3টা। তাহলে গ্যাপ আছে কয়টা টোটাল? গ্যাপ কয়টা? স্যার 4। 4। 4টা গ্যাপ। 4টা গ্যাপ, টোটাল গ্যাপ কত হচ্ছে দেখো, 41 - 17, গ্যাপ কত? 24। 20 24। তাহলে 4টা গ্যাপে যদি 24 হয়, প্রত্যেকটা গ্যাপ কত, ডিফারেন্স কত? 6। হ্যাঁ, তাহলে ডি সমান 4 দিয়ে ভাগ করে দিবা, 24/4 ইকুয়াল হচ্ছে 6। তাহলে এখানেও 6 হবে, এখানেও 6, এখানেও 6, এখানেও 6 গ্যাপ হবে। তাহলে 17 আর 6, পরের পদটা হবে 23। 23 আর 6 এটা হবে 29। 29 আর 6 পরেরটা হবে 35। এই যে শেষ। এখন তোমাকে চেয়েছে বির ভ্যালু কত। 23 হলো এর ভ্যালু, বির ভ্যালু হচ্ছে 29, আর সির ভ্যালু হচ্ছে 35। কত সহজেই তুমি বির মান পেয়ে গেলা 29, মুহূর্তের মধ্যে পেয়ে গেলা। যেটা তোমার অনেকেই 10 মিনিট ধরে বের করবে, তুমি 2 মিনিটে বের করতে পারবে। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তো এটা হচ্ছে তোমার আহ, মানে সহজে ম্যাথ করার কৌশল। হ্যাঁ, আমরা আবার ফিরে যাই এখানে। এই যে এখানে এই পর্যন্ত এসেছিলাম, পরের ম্যাথে যাই, পরের টপিকে। সমান্তর ধারার যোগফলের সূত্র হচ্ছে এই, যদি কিনা এন সংখ্যক পদের আমরা যোগফল বের করতে চাই তাহলে তার সূত্র হচ্ছে n/2 × 2a + n- এটা 1 হবে, n-1 × d, এটা 1 হবে। হুম, তোমাদের বইতেও হয়তো তাহলে এ হয়ে গেছে, চেক করে নিবা, এটা 1 হবে।
তো এখন আমরা এটা কাজে লাগিয়ে একটা ম্যাথ সলভ করি। দেখো বলছে এই ধারাটির 101টি পদের যোগফল বের করুন। তাহলে 101টি পদের যোগফল এস ইকুয়াল, সামেশনের জন্য আমরা এস ইউজ করি। তাহলে আগে ফর্মুলাটা লিখি, n/2, ফর্মুলা স্টার্ট হলো 2a প্লাস n-1 ইন্টু এখানে হবে ডি ব্র্যাকেট ক্লোজ। তাহলে n এর ভ্যালু আমরা পাবো 101, বসাই দিলাম, নিচে 2। আচ্ছা, 2 ইন্টু এর ভ্যালু কত এখানে, এই যে এটা কত, 1 তাহলে 1 প্লাস এন আমরা তো এটাই পাচ্ছি 101 মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে এখান থেকে এখানে ডিফারেন্স কত, দুইটা পদের মধ্যে 3 ডিফারেন্স কত, 4 মাইনাস 1, তাহলে ইন্টু 3। এখান থেকে যে রেজাল্ট আসে সেটা অ্যান্সার হবে 101/2। এখানে 2 আর 1 ইন্টু করলে 2 প্লাস 100 থেকে 1 মাইনাস করলে 101 থেকে, তার সাথে 3 দিয়ে ইন্টু আছে আর কি। তাহলে 100/2, আর এখানে হচ্ছে 2 প্লাস 300, তাই না? এটা 101 আর কি। তাহলে 101/2 ইন্টু এখানে হচ্ছে 302, ঠিক আছে না? yes sir 101/2, 302কে 2 দিয়ে ডিভাইডেড করো, তাহলে কত হচ্ছে 151। 151 ইন্টু 2, তাহলে এই যে 2 আর 2 কাটা যাচ্ছে, 151 ইন্টু 101, 101 sir 15251 1525, 251 এই হলো অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই তোমরা? yes sir কেউ আছো যেটা বুঝতে পারো নাই? স্যার এমন কেউ আছো এটা বুঝতে পারো নাই? ওকে, তাহলে আমরা পরের টপিকে যাই। এইটা হচ্ছে এমনি বিশেষ কিছু ধারা দিয়ে দেওয়া আছে, এটা তোমাদের বইয়ে আছে, কাজে লাগবে, এই জন্য দিয়ে রাখা। প্রথমে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এটা, আর প্রথমে n সংখ্যক স্বাভাবিক